আসসালামু আলাইকুম। ২০২৫ সালে বাংলাদেশ যতগুলো ম্যাচ টি-20 ক্রিকেটে জিতেছে, আমরা যদি একটু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস ইভালুয়েট করতে চাই বা একটু ডিপ ডাইভ অ্যানালাইসিস করতে চাই, একটা বিষয় কিন্তু কমন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে টপ 3 ম্যাক্সিমাম নাম্বার অফ রানস বিন স্কোরড বাই টপ 3, এবং এটা অবশ্যই বাংলাদেশের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় একটা পজিটিভ সাইন যে প্রথম ৩ জন রান করছেন। এবং আমি যদি জেতা ম্যাচে প্রথম ৩ জনের রানের পার্সেন্টেজটা হিসাব করে দেখি, তাহলে সেটা ৫২% ওপরে। অন্যদিকে আপনি যদি ৪ নম্বর থেকে ৭ নম্বর পজিশনের ব্যাটসম্যানদের ক্ষেত্রে একটু পর্যালোচনা করে দেখেন, তাহলে সেটা ৪২ বা ৪৩% মতো, একদম এক্স্যাক্ট হিসাবটা আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন। সো এটা তো অবশ্যই একটা পজিটিভ সাইন যে বাংলাদেশের টপ অর্ডাররা এখন রান করছেন নিয়মিতভাবে, এবং জেতা ম্যাচে কন্ট্রিবিউশনের জায়গাটার ক্ষেত্রে চিন্তা করলে বাংলাদেশের টপ অর্ডারের কাছ থেকে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন কন্টিনিউটির জায়গাটা চিন্তা করলে একদিন তানজিদ ভালো খেলেন তো আরেকদিন ইমন ভালো খেলেন। তবে এই দুইজন যে প্যাটার্নের ক্রিকেট খেলেন, যে নেচারের ক্রিকেট খেলেন, যে কটা ম্যাচ বাংলাদেশ জিতেছে ২০২৫ সালে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসে আমরা খেয়াল করে দেখেছি হয় তানজিদ ভালো খেলেছেন, না হয় ইমন ভালো খেলেছেন, উইথ দ্য কোলাবোরেশন অফ লিটন কুমার দাস। লিটনকেও আমরা একটা ম্যাচে ভালো খেলতে দেখেছি, মাল্টিপল ম্যাচে আমরা ভালো খেলতে দেখেছি। সো টপ 3-র কাছ থেকে এক্সপেকটেশন যেটা থাকে বাংলাদেশের, সেই এক্সপেকটেশনের জায়গাটা বেশ ভালো মতো পাওয়া গেছে। 52% রান জেতা ম্যাচগুলোতে টপ 3 করে দিয়েছেন। এবারে যদি আমরা মিডল অর্ডার নিয়ে চিন্তা করি ৪ থেকে ৭, হ্যাঁ আমরা কন্ট্রিবিউশন দেখেছি। জাকের আলী অনেক একটা ম্যাচে বাংলাদেশকে ইনিংসটাকে ক্যারি করে জিতিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারিকে একটা ম্যাচে আমরা দেখেছিলাম যে ভালো একটা পার্টনারশিপ করেছেন শেষের দিকে এসে। বাট এই জায়গাটা যদি একটু আপনি চিন্তা করে দেখেন, কনসিস্টেন্সির একটা অনেক বড় অভাব আছে। এই যে ৪২% রানের কথা আমি যেটা বলছি, এই ৪২% রানটা যদি আসলে ৪৫ বা ৪৬% হতো মিডল অর্ডারের কাছ থেকে, সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল হতো। এই 3% বা 4% আপনার কাছে হয়তো বা কম মনে হতে পারে, কিন্তু টি-20 ক্রিকেটে ধরেন এই 3% বা 4% রান বাড়াতে বাংলাদেশ যদি 10টা রান বেশি করে, ওই 10টা রানও কিন্তু টি-20 ক্রিকেটে অনেক সময় ম্যাচ উইনিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টি-20 ক্রিকেটে, আমি ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের কথা বলছি না, টি-20 ক্রিকেটে 10 রান অনেক রান, 10 রান অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে যে কোনো ম্যাচে। বিশেষ করে আপনি যখন আরব আমিরাতের মতো কন্ডিশনে ক্রিকেট খেলছেন, তখন 10 রান তো আসলে হিউজ টু মেক আ ডিফারেন্স। সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, আমরা যদি একটু প্লেয়ার বাই প্লেয়ার চিন্তা করি, তাওহিদ হৃদয় ডেফিনেটলি বেস্ট ফর্মটা তিনি খুঁজে ফিরছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার যে বেস্ট ফর্মটা, আমার কাছে যে বিষয়টা মনে হয় যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে তাওহিদ তার ম্যাক্সিমাম নাম্বার অফ শটস তিনি সুইপ শটের মাধ্যমে করেন, লেগ সাইডেই খেলেন। এই জিনিসটাকে তাওহিদ খুব বেশি সিরিয়াসলি নিয়েছেন কিনা, মানে সিরিয়াসলি নিয়ে লেগ সাইডে শট খেলাই অনেকাংশে, বা তার স্টক জোনের যে বলগুলো যেগুলো তিনি লেগ সাইডে ঘোরান, সেগুলোকে অনেক বেশি মাত্রায় তিনি অফ করে দিয়েছেন কিনা, সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। আর অফ সাইডে তার একটা উইকনেসের জায়গা তো সেটা সবসময় আছে। সো যেটা হয় বা এতদিন যেটা হতো যে অফ সাইডে উইকনেসের জায়গা আছে, কিন্তু নিজের জোনে বা নিজের রেঞ্জে বল পেলে তাওহিদ কিন্তু চালাতেন। এই জায়গাটায় আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল সেখানে একটু লক্ষ্য করে দেখেন, তাওহিদ কিন্তু নিজের আর্কের বলগুলোতে আউট হয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা একটা ব্যাকফায়ারিং জায়গা তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। শামীম পাটোয়ারি ব্যাক টু ব্যাক আমরা দুটা ম্যাচে তাকে কাট করতে গিয়ে আউট হতে দেখেছি। একটা ম্যাচে তিনি ভালো রান করেছেন শ্রীলঙ্কার সাথে, আমরা দেখেছিলাম তার যে 360 ডিগ্রি ক্রিকেট খেলা। বাট কনসিস্টেন্সিটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। জাকের আলী অনেক ডেফিনেটলি তাকে বাংলাদেশ প্রপারলি ইউটিলাইজ করতে পারে না। এটা তার দুর্ভাগ্যের জায়গা এই কারণে যে 16 থেকে 20-এর সময় তিনি ম্যাক্সিমাম টাইমে ব্যাটিং করতে পারেন না, তাকে কখনো পাওয়ার প্লেতে ব্যাটিং করতে হয়, 10 ওভারের আগে তাকে ব্যাটিংয়ে নামতে হয়। সো আলটিমেটলি মিডল অর্ডারের কাছ থেকে কনসিস্টেন্সির জায়গাটা যদি চিন্তা করেন, হ্যাঁ প্রত্যেকেই রান করেছেন, কিন্তু সেটার নিয়মিত বা রেগুলারিটির জায়গাটা একটা প্রবলেম আমরা দেখতে পেয়েছি, এবং সেই প্রবলেমটার জন্যই আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় বড় রান বাংলাদেশের আলটিমেটলি হয় না। আর যে ম্যাচগুলো বাংলাদেশ হেরেছে, সেই প্রত্যেকটা ম্যাচ ইভালুয়েট করলে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে টপ অর্ডারের কাছ থেকে রান খুব বেশি আসেনি। দিস ইজ দ্য থিং, যে ম্যাচগুলো জিতেছে বাংলাদেশ সেখানে টপ অর্ডারের কাছ থেকে 52% রান এসেছে, কিন্তু যে ম্যাচগুলো হেরেছে সেটা ইভালুয়েট করলে দেখা যায় যে টপ অর্ডার ফেল করেছে, এবং টপ অর্ডারের 3 জনই সামহাউ উইদিন ফেল করেছেন, বা 2 জন ফেল করেছেন 3 জনের। সো এটা যখন ঘটছে ওই সময় কিন্তু বাংলাদেশ আলটিমেটলি ম্যাচ হারছে।
তো এই যে টপ অর্ডারের পারফর্ম করাটা সেটা যেমন একটা খুব ইতিবাচক দিক, আবার টপ অর্ডারে যখন ম্যাক্সিমাম ব্যাটার 3 জনের 2 জন যেদিন ফেল করছেন, ওই 3 জনের 2 জন ফেল করার দিন মিডল অর্ডার সেটাকে ক্যারি করতে না পারা বা মিডল অর্ডার সেটাকে একটা উইনিং নকে নিতে না পারাটা, সেটাকেও কিন্তু আমরা আসলে একটা অনেক বড় ব্যর্থতার জায়গা বলবো। সো সামনে এশিয়া কাপ আছে, ডেফিনেটলি বড় টুর্নামেন্টে আপনার শুধুমাত্র একটা সেটআপের উপর ডিপেন্ডেন্ট হলে কিন্তু হয় না। যেদিন আল্লাহ না করুক টপ অর্ডার কলাপস করে যাবে, টপ অর্ডার ফেল করবে, 3 জনের 2 জন ফেল করবেন, ওই দিন কিন্তু মিডল অর্ডারকে সেই লিডারশিপটা নিতে হবে। জয়ী ম্যাচে টপ অর্ডারের কাছ থেকে ম্যাক্সিমাম রান আসছে, সেসব ম্যাচে বাংলাদেশ হারছে যেখানে টপ অর্ডারের কাছ থেকে রান আসছে না। সো এটা কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন, যেখানে বাংলাদেশের মিডল অর্ডারকে স্টেপ আপ করতে হবে। সব দিন টপ অর্ডার পারফর্ম নাও করতে পারে, আমরা প্রত্যাশা করি যে সব দিন টপ অর্ডারের অন্তত 2 জন, এবং তানজিদ এবং ইমনের মধ্যে 2 জন ব্যাটসম্যান আসলে এমন, একজন যে কোনো একদিন পারফর্ম করলেই আলটিমেটলি সেটা ম্যাচ ঘুরে যায়, কিন্তু কোনোদিন আল্লাহ না করুক যদি 2 জন পারফর্ম না করতে পারেন 3 জনের, লিটন কুমার দাস সহ 3 নম্বর পজিশনে। সো মিডল অর্ডার যাতে স্টেপ আপ করে, ম্যাচ উইনিং নক খেলতে পারে, সেই প্রত্যাশাটাই আমরা আসলে করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।